আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। ফিলিস্তিনের গাজার বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনী মুহুর্মুহু হামলা চালিয়েছে। এতে ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন আরও অনেকে। তাদের অনেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়নি। সে সঙ্গে বর্বর ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম রাফায় আবাসিক ভবন গুঁড়িয়ে দিচ্ছে। বিভিন্ন স্থানে বিমান হামলার পাশাপাশি ইসরায়েলি সেনাবাহিনী শহরের পশ্চিম অংশে রাফায় আবাসিক ভবন ভেঙে ফেলা অব্যাহত রেখেছে। বিশেষ করে তেল আল সুলতান পাড়ায় সব নিঃশেষ করে ফেলছে নেতানিয়াহুর বাহিনী। তারা গত ২৩ মার্চ থেকে এলাকাটিতে ভয়াবহ সামরিক আক্রমণ চালিয়ে আসছে। সেনাবাহিনী তাদের নিয়ন্ত্রণ সম্প্রসারণ এবং বাফার নিরাপত্তা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে এলাকাটি অবরুদ্ধ করে এ ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। নিহতদের বিষয়ে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে, সর্বশেষ বিমান হামলায় গাজা শহরের পূর্বে আল সুজাইয়া পাড়ায় ৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্রগুলো আরও জানিয়েছে, একই পাড়ায় আল সালাম মসজিদের কাছে একটি বাড়ি লক্ষ্য করে কামানের গোলাবর্ষণে আরও একজন ফিলিস্তিনি নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে বানি সুহেলা শহরে বেসামরিক লোকদের একটি দলকে লক্ষ্য করে হামলায় একজন ফিলিস্তিনি নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসের দক্ষিণে কিজান আবু রাশওয়ান এলাকায় একদল লোককে লক্ষ্য করে ইসরায়েলি হামলায় ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপর একটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে বেইত হানুনের আলনাইমা স্ট্রিটে ফিলিস্তিনিদের একটি দলকে লক্ষ্য করে চালানো হামলায় আরও ৬ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া বাকিরা গাজার বিভিন্ন এলাকায় হামলার শিকার হয়ে নিহত হন। এদিকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব সাইয়েদ আব্দুল মালিক আল-হুথি তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে গত কয়েকদিনে আমেরিকা ইয়েমেনে ৯০টির বেশি হামলা চালিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, হামলার তীব্রতা বৃদ্ধি সত্ত্বেও আমেরিকান আগ্রাসন ব্যর্থ হয়েছে এবং ইয়েমেনের সামরিক সক্ষমতার উপর নেতিবাচক প্রভাব ফেলেনি। আল-হুথি জোর দিয়ে বলেন যে আমেরিকান আগ্রাসন ফিলিস্তিনি জনগণের সমর্থনে সামরিক অভিযান বন্ধ করতে ব্যর্থ হয়েছে এবং লোহিত সাগর, এডেন উপসাগর এবং ওমান সাগরের মধ্য দিয়ে ইসরায়েলি জাহাজের চলাচল রক্ষা করতেও অক্ষম। এদিকে আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল বাকিতি জোর দিয়ে বলেন, আমেরিকার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনার কোনো প্রয়োজন নেই। তিনি জোর দিয়ে বলেন, আমেরিকা এবং ইসরায়েল যদি সংঘাত আরও বাড়াতে চায় তাহলে আমরা প্রস্তুত। আল বাকিতি আরও যোগ করেন, গাজার বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করার জন্য একটি চুক্তি বাস্তবায়িত হলে আমাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। ইহুদিবাদী শাসন ব্যবস্থার সমর্থনে এবং ইয়েমেন কর্তৃক আরোপিত নৌ অবরোধ ভাঙার প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনি বেসামরিক নাগরিকদের উপর হামলা চালাচ্ছে, যার ফলে এ পর্যন্ত কয়েক ডজন মানুষ নিহত বা আহত হয়েছে। এই আক্রমণ সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী গাজা উপত্যকায় প্রতিরোধ এবং ফিলিস্তিনি জনগণকে সমর্থন করার জন্য অভিযান অব্যাহত রেখেছে। দখলকৃত অঞ্চলের কেন্দ্রস্থল ইহুদিবাদী সরকারের সাথে যুক্ত জাহাজ এবং এমনকি লোহিত সাগর ও ভারত মহাসাগরে আমেরিকান জাহাজগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে এবং বেশ কয়েকটি উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। এমনকি বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন মুসলিম চিন্তাবিদ। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের ওপর চলা নৃশংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা এ ফতোয়া জারি করেন। ওই ফতোয়ায় বলা হয়েছে, গাজায় বর্বরতা বন্ধে মুসলিমরা ব্যর্থ হলে সেটি ইসলামী শরিয়া অনুযায়ী ফিলিস্তিনিদের বিরুদ্ধে বড় অপরাধ হিসেবে গণ্য হবে। মুসলিম নিধনে কাজ করা ইসরায়েলকে যে কোনো সমর্থন দেয়াও মুসলিমদের জন্য নিষিদ্ধ বলে উল্লেখ করেন তিনি। ইউসুফ আল কারজাভির নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের মহাসচিব আলী আল কারদাঘি গতকাল সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন। ফতোয়া হল ইসলামিক আইনি আদেশ। কারদাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। তার ফতোয়াগুলো বিশ্বের ১৭০ কোটি সুন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। সাধারণত কোরআন ও হাদিসের আলোকে একজন ধর্মীয় নেতা এ আদেশ জারি করেন। প্রসঙ্গত, দক্ষিণ গাজায় ১৫ চিকিৎসা কর্মীকে হত্যার ঘটনায় তাদের সৈন্যরা ভুল করেছিল বলে স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। গত ২৩ মার্চ প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির অ্যাম্বুল্যান্স, জাতিসংঘের একটি গাড়ি এবং গাজার সিভিল ডিফেন্সের একটি অগ্নিনির্বাপক গাড়ির সমন্বয়ে গঠিত বহর রাফাহর কাছে এই হামলার শিকার হয়েছিল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে ইসরায়েল দাবি করেছিল যে সৈন্যরা গুলি চালায় কারণ ওই গাড়ির বহরটি সন্দেহজনকভাবে অন্ধকারে হেডলাইট না জ্বালিয়ে এগিয়ে যাচ্ছিল। এছাড়া ওই যানবাহনগুলোর চলাচলের বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে আগে থেকে সমন্বয় করা হয়নি
বা কোনো অনুমোদন নেওয়া হয়নি। কিন্তু নিহত এক প্যারামেডিকের মোবাইল ফোনে ধারণ করা ফুটেজে দেখা যায় গাড়িগুলোর লাইট জ্বালানো ছিল এবং তারা আহত মানুষকে সাহায্য করতে সাড়া দিয়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে যে নিহত চিকিৎসাকর্মীর অন্তত 6 জন হামাসের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন পর্যন্ত তারা এর সপক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। তবে ইসরায়েলি বাহিনী স্বীকার করেছে গুলি চালানোর সময় তারা নিরস্ত্র ছিল। নিউ ইয়র্ক টাইমস শেয়ার করা ভিডিওতে দেখা যায় ভোরের আগে রাস্তায় গাড়িগুলো দাঁড়ানো মাত্র গুলি চালানো শুরু হয়। ভিডিওটি 5 মিনিটেরও বেশি সময় ধরে চলে, যেখানে চিকিৎসাকর্মী রিফাত রাদওয়ানকে তার শেষ প্রার্থনা পড়তে শোনা যায়। এরপর ইসরায়েলি সৈন্যদের কণ্ঠ শোনা যায় যারা গাড়িগুলোর দিকে এগিয়ে আসে। এক আইডিএফ কর্মকর্তা সাংবাদিকদের জানান এর আগে সৈন্যরা 3 জন হামাস সদস্য থাকা একটি গাড়িতে গুলি চালায়। যখন অ্যাম্বুলেন্সগুলো সাড়া দিয়ে ঘটনাস্থলের দিকে এগোয় তখন আকাশ থেকে নজরদারি চালানো পর্যবেক্ষকরা মাটিতে থাকা সৈন্যদের জানান যে কনভয়টি সন্দেহজনকভাবে অগ্রসর হচ্ছে। আইডিএফ কর্মকর্তা সাংবাদিকদের বলেন সৈন্যরা এর আগে এক গাড়িতে থাকা 3 জন হামাস সদস্যকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পরে অ্যাম্বুলেন্সের বহরটি ঘটনাস্থলে পৌঁছলে আকাশপথ থেকে নজরদারি চালানো পর্যবেক্ষকরা সৈন্যদের সতর্ক করেন যে সন্দেহজনকভাবে কিছু গাড়ি এগিয়ে আসছে। যখন অ্যাম্বুলেন্সগুলো হামাস সদস্যদের গাড়ির পাশে দাঁড়ায় সৈন্যরা মনে করে তাদের ওপর হামলা হতে পারে এবং গুলি চালায়। যদিও জরুরি সহায়তাকারীদের হাতে কোনো অস্ত্র ছিল না। ইসরায়েল স্বীকার করেছে তারা আগে যে বলেছিল গাড়িগুলোতে লাইট ছিল না সেটি ভুল ছিল এবং এজন্য ঘটনায় জড়িত সৈন্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে জানিয়ে তাদের দায়ী করা হয়। ভিডিওতে দেখা যায় গাড়িগুলো স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং চিকিৎসাকর্মীরা দূর থেকে দৃশ্যমান ক্ষমতাসম্পন্ন পোশাক পরেছিলেন। আইডিএফ কর্মকর্তা বলেন 15 জন নিহত কর্মীর মৃতদেহ বন্য প্রাণীদের হাত থেকে রক্ষা করতে সৈন্যরা বালুর নিচে পুঁতে রাখে। পরদিন রাস্তা পরিষ্কার করার জন্য গাড়িগুলো সরিয়ে কবর দেওয়া হয়। ঘটনার 1 সপ্তাহ পরও জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা করতে না পারায় এবং ঘটনাস্থলের অবস্থান নির্ধারণে ব্যর্থ হওয়ায় মরদেহগুলো উদ্ধার করা যায়নি। পরে একটি ত্রাণদল মরদেহগুলো খুঁজে পেলে রেফাত রাদওয়ানের মোবাইল ফোনও তারা পায় যাতে ওই হামলার ভিডিও ছিল। নিহতদের কারো হাত বাঁধা ছিল বা তাদের কাছ থেকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছিল বলে কিছু প্রতিবেদনে বলা হলেও তা অস্বীকার করেছেন ইসরায়েলি সামরিক কর্মকর্তা। আইডিএফ প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এ ঘটনার একটি বিশদ তদন্ত চালাবে যাতে ঘটনা প্রবাহ এবং পরিস্থিতি মোকাবেলার পদ্ধতি বোঝা যায়। রেড ক্রিসেন্ট সহ অনেক আন্তর্জাতিক সংস্থা এ ঘটনায় একটি স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।